স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। সবার জন্য ভ্যাকসিন প্রয়োজন হবে, তবে ভ্যাকসিন পাওয়ার উপর ভিত্তি করে এই সরকার নীতিমালা গ্রহণ করেছে বলে জানিয়েছে আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। বলছেন ভ্যাকসিন নেয়ার পরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 70 থেকে 80% মানুষের ভ্যাকসিন প্রয়োগ সম্ভব হলেই কেবল অনেকটা নিরাপদ বোধ করা সম্ভব। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যে, যে ভ্যাকসিন চলতি মাসের মাঝামাঝি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 6 মাসে অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে আরও 5 কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। গেল 27 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গর্ভবতী মহিলাদের পাশাপাশি 18 বছরের নিচে কারোর ভ্যাকসিন লাগবে না। সব মিলিয়ে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে রাখছে সরকার। আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। আসলে কি ভ্যাকসিন দরকার নেই দেশের এই বড় জনগোষ্ঠীর? ভ্যাকসিন প্রতিটি মানুষের জন্য প্রয়োজন, কিন্তু প্রাপ্যতা অনুযায়ী সেই ভ্যাকসিনটা বিতরণ করার নীতিমালা করা হয়েছে। সবচেয়ে আগে কারা পাবেন, তারপরে কারা পাবেন। যাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি, যেমন 18 বছরের নিচে গর্ভবতী নারী, এদের মধ্যে কোনো কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল করেননি, সেই সব ভ্যাকসিন তাদেরকে দেওয়া যাচ্ছে না। প্রত্যাশা করা হচ্ছে এই সময়কালের মধ্যে 18 বছরের কম বয়স এবং গর্ভবতী নারীদের উপর এই ভ্যাকসিনটির ট্রায়াল দেওয়া হবে এবং সেই ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি। দেশের 70 থেকে 80% মানুষ ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত নিরাপদ বোধ করা যাবে না বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে কার দেহে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে সেটিও নিশ্চিত নয়। এই ভ্যাকসিন কিন্তু শতকরা 100% কার্যকরী এখনো কেউ করতে পারেনি। অর্থাৎ যদি 10 জনের ভিতরে ভ্যাকসিনটা কাজ না করে শতকরা, তাহলে তারা কিন্তু করোনা আক্রান্ত হতে পারে। দেশের 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে 5.5 কোটি অর্থাৎ জনসংখ্যার প্রায় 30% থেকে যাচ্ছে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে। আর পরিকল্পনার মধ্যে থাকা 8 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময়। তাই ভ্যাকসিন আসলেও আরও কতদিন মৃত্যু ভয় সঙ্গে নিয়ে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জরুরি ক্ষেত্রে অক্সফোর্ডের টিকা ব্যবহারের ছাড়পত্র দিল ভারতের বিশেষজ্ঞ প্যানেল। এবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সবুজ সংকেত পেলে এই মাস থেকে শুরু হতে পারে ভ্যাকসিন প্রয়োগ। তবে সংস্থাটি বলছে প্রথম 5 কোটি ডোজের বেশিরভাগ অগ্রাধিকার থাকবে ভারতের। এছাড়া শনিবার থেকে দেশটির সব রাজ্যে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের মহড়া। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বছরের প্রথম দিন বড় সুখবর পেল ভারতের জনগণ। জরুরিভাবে অক্সফোর্ডের টিকা ব্যবহারের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি করা বিশেষজ্ঞ প্যানেল। সেক্ষেত্রে টিকার ছাড়পত্র পাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হলো দেশটির। এরপর ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার পক্ষ থেকে ছাড়পত্র পেলেই শুরু হবে টিকা প্রয়োগ। আর কেন্দ্র সরকার এটি শুরু করতে চায় এ মাস থেকেই। অক্সফোর্ডের করোনা টিকা ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। সংস্থার প্রধান কার্যনির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন এরই মধ্যে 5 কোটি করোনা টিকার ডোজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তবে প্রথম ডোজের বেশিরভাগ অগ্রাধিকার থাকবে ভারতের। আর মার্চ মাসের মধ্যেই 10 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সেরামের মাধ্যমে এই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশও। অক্সফোর্ডের টিকাটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে 2টি ডোজ নিতে হবে। এর সংরক্ষণ প্রক্রিয়া সহজ হওয়ায় এই টিকার দাম অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় 1000 রুপির কম হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া শনিবার থেকে দেশটির সব রাজ্যে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের মহড়া। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। এর ফলে প্রশস্ত হলো বিশ্বের সব কটি দেশে টিকাটির আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ। ফাইজার ও মডার্নার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। আর চীনের সিনোফার্মের করোনা ভ্যাকসিনের 12 কোটি ডোজ কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মাসুদ রানা, নিউজ 24। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 9 জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদী বেলব উপজেলায় 3 বোন সহ
নিহত হয়েছেন 4 জন। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে জঙ্গুয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারে থাকা 5 যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। এই গাড়িতে নববর্ষ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন 4 বোন। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাটি ভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন 5 জন। সিলেটের ট্রাকের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে 1 জন মারা গেছেন। শুক্রবার সকালে সিলেট তামাবিল সড়কের পরগনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া বগুড়ায় 1 জন ও শেরপুরে 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে দেশের পর্যটন কেন্দ্রগুলোয় ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি ভিড় পর্যটকদের। হিমেল হাওয়ায় সৈকতের বালিয়াড়িতে করোনামুক্ত নতুন বছরের প্রত্যাশা ছিল তাদের। চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন স্পটেও পর্যটক সমাগম দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে সমুদ্রের নোনা জলে গা ভাসাতে আর বালুকা বেলায় দাঁড়িয়ে নতুন সূর্যে আলোকিত হয়ে 2021 সালকে স্বাগত জানাতে লাখো পর্যটকের সমাগম ঘটে। করোনাময় পুরাতন বছরকে বিদায় জানিয়ে শীতের হিমেল হাওয়ায় ছুটি কাটান ভ্রমণপ্রিয় মানুষ। করোনামুক্ত পৃথিবীর স্বপ্ন নিয়ে সাগর পাড়ের বালিয়াড়িতে হাজির হন ভ্রমণ পিপাসুরা। আজকের কক্সবাজারটা খুব আনন্দময়, আর আজকে খুব এনজয় করছি, মানে এক কথায় অসাধারণ। এসে খুবই ভালো লাগছে যে এখানে বছরের প্রথম দিনে এতগুলো মানুষ সবাই এনজয় করা, সবাই একসাথে এত বড় বড় ঢেউ। এসব পর্যটকের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় কয়েক স্তরের ব্যবস্থা ট্যুরিস্ট পুলিশের। করোনা পরিস্থিতির মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো আমরা পর্যটকদের সবসময় উদ্বুদ্ধ করে থাকি। বিভিন্ন পয়েন্ট দিয়ে যারা পর্যটকরা সি বিচে নামেন। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক খুব একটা ছিল না, তবে ফয়স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ড সহ বিভিন্ন কেন্দ্রে দেশ বিদেশের পর্যটকের পাশাপাশি নানান বয়সের দর্শনার্থীদের ভিড় ছিল। 2021-এ স্বাগত জানিয়ে চট্টগ্রামে ফ্যামিলি সহ আমরা ফয়েজ লেক, তারপর সি বিচ ঘোরার জন্য আসছি, তো ভালোই লাগছে। তবে মহামারীর কারণে বছর শুরুর দিনগুলোতে খুব বেশি পর্যটক সমাগম না করার পক্ষে সিএমপি। বর্ষবরণে পাহাড়েও ভিড় করেছেন পর্যটকরা। কয়েক হাজার মানুষের ভিড়ে পার্বত্য জেলা রাঙামাটি এখন উৎসবের নগরী। ফার্স্ট টাইম আসছি এখানে, অনেক পছন্দ হয়েছে জায়গাটা। এসে আমরা খুব আনন্দিত যে এখানে ঘুরে বেড়ে মধ্যে আমরা খুব আনন্দ উপভোগ করছি। একই উৎসবে মেতেছে অপর 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় যান। তবে করোনা সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন অনেকে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। নতুন বছরকে বরণ, তাই শুক্রবার রাজধানীর চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভ্রমণ আনন্দের শেষ নেই শিশুদের পাশাপাশি বড়রাও চিড়িয়াখানা দর্শনে এসেছেন। খুবই আনন্দ করছে, দেখা যায় ছোট বাচ্চা কাছে এরা দেখে পশু পাখি দেখে অনেক আনন্দ করছে। খারাপ সময়ের মধ্য দিয়েও সবাই চাচ্ছে যে লাইফটাকে আমরা একটু এনজয় করি। করোনার পরে প্রথম বাইরে আসা, বাচ্চা আছে, ফ্যামিলি ছোট বাচ্চা। চিড়িয়াখানায় এসে পশু পাখির খাঁচা ছাড়া অন্যদিকে যেতে চায় না শিশুরা। ভালো লেগেছে যে হরিণ, বাঘ, জেব্রা। আমি চিড়িয়াখানায় আসলাম। কি দেখেছো? চিতাবাঘ দেখেছি। দর্শনার্থীদের চলার পথে পথে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা চোখে পড়ে। মাস্ক ব্যবহারে যথেষ্ট সচেতনতা আছে, কিছুক্ষণ পর পরে ঘোষণা দেওয়া হচ্ছে। কন্ট্রোল করা যাইতেছে। আপনি দেখছেন কত বাস আসছে, এত বাস তো কখনোই আসে না। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর অবশ্যই স্বীকার করেন সবাই স্বাস্থ্যবিধি মানছে না। আমার বিশ্বাস যে 95% মানুষের মুখে আপনি মাস্ক দেখতে পাইছেন, 5% হয়তো গলায় ঝুলনে আছে অথবা পকেটে আছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। আবার জমে উঠেছে টগি ওয়ার্ল্ড। বহুদিন পর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ডে আসা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন বছরের প্রথম দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে রাইডে চড়ছে শিশু কিশোররা।
অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 9 মাস 11 দিন পর খুলল বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 2020 সালের 19 মার্চ বন্ধ হয় রাজধানীর বৃহত্তম এই ইনডোর থিম পার্ক। শিশুদের এই বিনোদন কেন্দ্র নতুন বছরের প্রথম দিন সবার জন্য খুলে দেওয়া হয়। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম টগি ওয়ার্ল্ড কখন খুলবে। ওয়ান্ডার কারে চলছি আর এখন একটু জাম্পিং এ চলবো। টগি ওয়ার্ল্ডটা আমার বাচ্চা খুব পছন্দ করে, খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বসুন্ধরা সিটির 8ম ও 9ম তলা জুড়ে 37,000 বর্গফুটের মাঝে রয়েছে টগি ওয়ার্ল্ডের আকর্ষণীয় 15টি রাইড। জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন রাইডগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে 43টি গেমস, 3টে সফট প্লেগ্রাউন্ড এবং একটি 8 লাইনের কিডস বোলিং। উপরের 10 থেকে 14 তলার সঙ্গে কানেকশন করে নতুনভাবে আমরা 8 থেকে 18 তলা টগি ফান ওয়ার্ল্ড নামে আমরা শীঘ্রই ওপেনিং চলে আসবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদের সেফটি সিকিউরিটি মেনটেন করে কীভাবে তাদেরকে ডিউরিং কোভিড পিরিয়ডে 9 মাস ঘরের মধ্যে থাকার কারণে তাদের সাইকোলজিক্যাল যে প্রেশারটা হয়েছে সেটা থেকে তাদেরকে রিল্যাক্স মোডে নিয়ে আসার জন্য। টগি ওয়ার্ল্ডের ধারণ ক্ষমতা 5,000। ছুটির দিনগুলোতে ভিড় হয় আরও বেশি। 50 জন ধারণ ক্ষমতার একটি পার্টি রুমও রয়েছে এখানে। জন্মদিন সহ বিভিন্ন পার্টির আয়োজন হয় রুমটিতে। ড্যান্স সেন্ট্রাল ইজ লাইক আমাদের ছোটবেলা থেকে একটা ফেভারিট গেম ছিল। লাইক উই গ্রিউ আপ প্লেইং দ্যাট। টগি ওয়ার্ল্ডে বড়দের জন্য যে রাইডগুলো আছে আমরা সেগুলোতে চড়তে এসেছি। এখন খেলা করতে আসছি। বাচ্চাকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য আমরা মূলত আসছি, এখানে ঘুরবো। টগি ওয়ার্ল্ডে প্রবেশ ফি 50 টাকা। 4 ফুটের কম উচ্চতার শিশুদের প্রবেশ ফি দিতে হয় না। যে কোনো 5টি রাইড 350 টাকা, 8টি রাইড 550 টাকা, 5 কয়েনের গেম 350 টাকা এবং 8 কয়েনের গেম 550 টাকা। এছাড়াও টগি ওয়ার্ল্ডে যে কোনো 4টি রাইড ও 3টি গেম 500 টাকা। টগি ওয়ার্ল্ড শুক্র শনিবার খোলা হয় বেলা 11টায় আর অন্য দিন 3টায়। সব দিনই টগি ওয়ার্ল্ড বন্ধ হয় রাত 9:30টায় আর মঙ্গলবারে বন্ধ। তাই ছোট্ট সোনামণিদের আনন্দের জন্য যারা টগি ওয়ার্ল্ডে আসতে চান তাদেরকে আসতে হবে এই সময়ের মধ্যে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সকালের সংবাদে। জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে সীমিত পরিসরে পালিত হয়েছে নানা কর্মসূচি। শুক্রবার বিকেল 3:30টায় প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা HM এরশাদের সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। শেষে অনুষ্ঠিত হয় দোয়া। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত নতুন সভাপতি ফরিদা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তাকে অভিনন্দন জানান রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, সহকর্মী এবং ওমেন জার্নালিস্ট নেটওয়ার্ক সহ আরও অনেক সংগঠন। বৃহস্পতিবার 2021-22 মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। তার এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেস ক্লাব। গাইবান্ধায় এবছর বিভিন্ন জাতের সরিষার আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে সরিষার আবাদে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষকরা জানান রবি শস্যের মধ্যে সবার আগে ঘরে ওঠে এই ফসল। উৎপাদন খরচ কম ও ফলন স্বল্পমেয়াদী হওয়ায় সরিষা চাষের দিকে ঝুঁকছেন অনেকে। বাজারে ভালো দাম পেয়ে খুশি তারা। সরিষার যে আবাদটা করি আমার সাথে ভালো হয়, তার কারণে আমরা এই সরিষা আবাদটা করি। অন্য ফসলের চাইতে আমাদের সরিষার ফলনটা বিনি খরচায় বেশি পাওয়া যায়। অন্যান্য ফসলের থেকে সরিষার ফসলটা বেশি লাভ। স্থানীয় জাতের পরিবর্তে কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা আবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর এ জেলায় সরিষার উৎপাদন অনেক ভালো হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বাড়ি সরিষা 14 এবং 15 এটা কিন্তু বেশ ভালো ফলন এবং এটা
প্রায় বিঘা প্রতি 5 মণ, গড়ে 5 মণ করে 4-5 মণ 6 মণও হয়। তো এই শস্যটা ভালো, তার মানে হেক্টর প্রতি প্রায় আমাদের 1.4 টন পার হেক্টর। চলতি মৌসুমে গাইবান্ধায় 7 উপজেলায় সরিষার আবাদ হয়েছে 10,900 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয়। ক্রিসমাসের সময় ফোটে বলে একে ক্রিসেন্থেমামও বলা হয়। জাপান ও চীনে এই ফুলের চাষ বেশি হলেও এদেশে প্রথম ড্রাপ চন্দ্রমল্লিকা ফুলের চাষ শুরু করেছেন যশোরের গদখালীর ইসমাইল হোসেন। নতুন জাতের এই ফুল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালী, এখানে সারা বছরই বিভিন্ন ধরনের ফুলের চাষ করেন কৃষকরা। তবে এবার প্রথম ড্রাপ চন্দ্রমল্লিকা ফুলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসমাইল হোসেন নামে এক কৃষক। ইসমাইল হোসেন জানান, বাজারে এই ফুলের চাহিদা থাকায় বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করেছেন তিনি। ড্রপ চন্দ্রমল্লিকা বলে আর কি, তো এটাও আমি ব্যাপকভাবে চাষ করেছি এবং সারা বাংলাদেশে কম বেশি সেল করছি, যেটা একবারেই নতুন। নতুন জাতের এই ফুল দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। মিনি ড্রপ আসলে এটা বছরে খুব বেশি হাইট হয় না, 5 থেকে 6 ইঞ্চি হয়, আর এটা বছরে 2 বার ফুল দেয়। বাইরে তো আমাদের এইবার বছর বাইরে চারা গেছে, আমার 3 লাখ চারা গেছে। অনেকগুলো কালার রয়েছে যেগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এগুলো ক্রয় করতে চাই। ড্রাপ চন্দ্রমল্লিকা ফুল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। দৃষ্টিনন্দন যে চন্দ্রমল্লিকা, দাম বেশি হলো এটাও বিভিন্ন অনুষ্ঠানে মানুষ আগ্রহ করে কিনবে, এবং আরও আগ্রহ বেড়ে গেছে মানুষের যে এই যে রুফ গার্ডেনিং, ছাদ বাগান, এখানে আমাদের মহিলাদের বারান্দায় যে ফুলের টব, এবং এই ধরনের চন্দ্রমল্লিকা হলে তাদের কিন্তু বিরাট একটা বাজার সৃষ্টি হয়ে যাবে। চন্দ্রমল্লিকা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া এবং রৌদ্রোজ্জ্বল জায়গায় জন্মে ভালো। শীতকালই এই ফুল চাষের উপযুক্ত সময় বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের 4টা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। 1 জানুয়ারি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের 78তম জন্মদিন। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিনের উৎসব করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গুরু দয়াল সরকারি কলেজ মাঠের কাছে মুক্ত মঞ্চে 78 পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির এই জন্মদিন পালন করা হয়। এই সময় রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগর উপজেলার সবচেয়ে বড় মাঠ বিল মনসুর। এই মাঠে আবাদি জমি রয়েছে প্রায় 2000 বিঘা। তবে মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসার মতো কোনো রাস্তা নেই। এতে কৃষকদের সীমাহীন ভোগান্তির পাশাপাশি উৎপাদন খরচও বেশি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে কয়েকশো কৃষক। মাটির এই রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন তারা। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিলমঞ্চুর মাঠে কৃষকদের প্রায় 2000 বিঘা আবাদি জমি রয়েছে। এখানকার জমিগুলো বছরের প্রায় 6 মাস পানিতে নিমজ্জিত থাকায় ইরি, বোরো ধান চাষ করে থাকে কৃষকরা। কৃষকরা জানান, আতাইকুলা গ্রামের বিশ্ব বাঁধের তজের মোড় থেকে বিলমঞ্চুর মাঠের বড়ধর খাল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। কাগজে কলমে থাকলেও বাস্তবে তা নেই। রাস্তা না থাকায় মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের। রাস্তা নির্মাণের জন্য একাধিকবার জনপ্রতিনিধিদের জানানোর পরও কোনো কাজ না হওয়ায় স্বেচ্ছাশ্রমে মাটি কেটে 1.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছেন তারা। তবে মাটির এ রাস্তা পাকা রাস্তা করার দাবিও জানিয়েছেন তারা। চেয়ারম্যান, মেম্বার, পিআইও স্যার এনাদের কাছে ধর্ণা দিয়ে ওই রাস্তার কোনো আমরা উঁচু করার জন্য কোনো উদ্যোগ পাই নাই। আমরা এলাকার সমস্ত কৃষক উদ্যোগ নিয়ে এই রাস্তাটা আমরা তৈরি করেছি। এই রাস্তাটুকু 2 সাইড সিসি ঢালাই দিয়ে বন্যায় আসলে যেমন এই রাস্তাটা আমাদের ডুবে না যায়, কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা লাভবান হব। তবে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই রাস্তাটি আমরা ভবিষ্যতে
স্থায়ীকরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং সহযোগিতা করব। এই রাস্তাটি যেন বর্ষায় ভেঙে না যায় এবং রাস্তাটি কীভাবে পাকা করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। কিন্তু রাস্তাটি আইডিভুক্ত নয়, আমরা আইডি করার জন্য লোকজনকে দিয়ে মাপযোগ করাইছি, আমরা অবশ্যই লোকজনকে দিয়ে। 1.5 কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 31 ডিসেম্বর রাত 11টার পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ 47 বছরের সম্পর্ক। বৃহস্পতিবার সকালে রানী দ্বিতীয় এলিজাবেথ চুক্তিতে স্বাক্ষর করেন, ফলে ব্রেক্সিট চুক্তিটি ব্রিটেনে আইনে পরিণত হয়। আর ব্রেক্সিটের মধ্য দিয়ে বাণিজ্য নীতি ছাড়াও পরিবর্তন ঘটবে আরও বেশ কিছু ক্ষেত্রে। এদিকে ছেলেকে সবসময় সমর্থন দিয়ে আসা বরিস জনসনের বাবা ফ্রান্সের নাগরিকত্ব চেয়ে বসেছেন। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্তভাবে কার্যকর হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। ব্রিটিশ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টা থেকে ইইউর বাণিজ্য নীতি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাজ্য। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে রাত 11টায় বিগ বেনে চূড়ান্ত বিদায়ী ঘণ্টা বেজে ওঠে। এর আগে বুধবার ব্রিটিশ পার্লামেন্টে 521 ভোট পেয়ে পাশ হয় ব্রেক্সিটের বাণিজ্য চুক্তির বিলটি। এরপর বৃহস্পতিবার সকালে রানী দ্বিতীয় এলিজাবেথ চুক্তিতে স্বাক্ষর করার ফলে ব্রেক্সিট চুক্তিটি ব্রিটেনে আইনে পরিণত হয়। আর এ আইনের আওতায় নতুন বছরে আলাদা বাজার গড়ে তুলবে ইইউ ও যুক্তরাজ্য। বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। ইউরোপীয় পার্লামেন্টে সদস্যপদ হারানো থেকে শুরু করে পাল্টে যাবে ব্রিটেনের পাসপোর্টের রং, সেই সঙ্গে চালু হবে বিশেষ ব্রেক্সিট কয়েন। এ বিষয়ে এক ভিডিও বার্তায় সবাইকে নতুন বছর আর ব্রেক্সিট কার্যকরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিটের মধ্য দিয়ে ব্রিটেনের ভবিষ্যৎ এখন সুদৃঢ়ভাবে আমাদের হাতেই রইল, আর যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করতাম কিন্তু অতীতে হারিয়ে ফেলেছি বলে মনে করছি। আমি বিশ্বাস করি 2021 সালে আমরা সেগুলোই সর্বোপরি আবার করতে পারব। অন্যদিকে বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার স্ট্যানলি জানান, ব্রেক্সিটের পর ইউর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি ফ্রান্সের পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়াধীনে আছেন। স্ট্যানলি জনসন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য। এ বিষয়ে কিছুটা সমালোচনার জেরে স্ট্যানলি জানান, ফ্রান্সের সঙ্গে দৃঢ় পারিবারিক সম্পর্কের কারণে তিনি ফরাসি নাগরিক হতে চান। নাহিদ জিহান, নিউজ 24। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা দেশটিতে ঢুকতে নিষেধাজ্ঞায় পড়ল। ট্রাম্প বলছেন, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন। গেল বছরের এপ্রিল ও জুন মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 31 ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবে নিষেধাজ্ঞার মেয়াদ এবছরের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি শ্রমিকদের উপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। নতুন বছরের প্রথম দিনে ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত দিল্লি সহ গোটা ভারত। গেল 15 বছরের মধ্যে রাজধানী দিল্লিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নরওয়ের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় বুধবার ভূমিধসের পর এখন পর্যন্ত কমপক্ষে 11 জন নিখোঁজ রয়েছেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বছরের প্রথম দিনই 15 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখল দিল্লিবাসী। শুক্রবার দিল্লিতে 1.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। তবে এমন হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই নতুন বছরের সকালে মন্দিরে মন্দিরে প্রার্থনায় ভিড় জমায় হাজারো মানুষ। বছরের প্রথম সূর্যোদয় প্রত্যক্ষ করতে আসে অনেকে, তবে ঘন কুয়াশা ভেদ করে সূর্যের আলোর দেখা মেলেনি। এর আগে 2006 সালের 8 জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা 0.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গেল বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সর্বনিম্ন 2.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে নরওয়েতে তীব্র তুষারপাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজধানী অসলোর কাছে একটি গ্রামে ভূমিধসে অন্তত 11 জন নিখোঁজ রয়েছে, তবে এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেড্রাম গ্রামে বুধবার ভূমিধসে মাটিচাপা পড়ে অসংখ্য ঘরবাড়ি, আহত হন 10 জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। মাসুদ রানা, নিউজ 24। নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পরে আরেকবার স্বাগত সকালের সংবাদে। সময়ের পাতায় নতুন বছর। দেশের ক্রিকেটাররা নিজেদের ফেসবুক পেজে ভক্তদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছার মাঝেও সুখবর দিয়েছেন সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। বছরের শুরুতে দেশের তারকা ক্রিকেটারদের ফেসবুক পেজ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। 20 পেরিয়ে 21, ক্যালেন্ডারের পাতায় পুরনো বছরকে ঢেকে ফেলে নতুন পাতার আগমন। বিগত বছরের সব হতাশা, কষ্ট, অপ্রাপ্তিকে ভুলে নতুন বছর, সুন্দর শুরুর শুভেচ্ছা সবার কণ্ঠে। দেশের ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে। দেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল ফেসবুকে স্ত্রী সন্তানের ছবি দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, গত বছরের অভিজ্ঞতায় নিজেকে আরো সমৃদ্ধ করতে চান নতুন বছরে। সেই সাথে নিরাপদ ও সুস্বাস্থ্যে রাখায় সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। নতুন বছরের শুরুর দিনে সাকিব আল হাসান দিয়েছেন নতুন চমক। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এই খবরটি জানিয়েছেন সাকিব নিজেই। সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের। স্ত্রী ও 2 সন্তানের সঙ্গে ছবিতে নতুন বছরকে স্বাগত জানান তামিম। ফেসবুকে দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, স্রষ্টার আশীর্বাদ সবসময় সবার সঙ্গে থাকুক, নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধশালী। বাংলাদেশ ক্রিকেটের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহান আল্লাহর কাছে সবার নিরাপদ ও সুস্বাস্থ্যের কামনা করেছেন। কোভিড মুক্ত নতুন বছর কামনা করে ফেসবুকে নিজের সন্তানের সাথে ছবি আপলোড করে নতুন বছরের শুভেচ্ছায় মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেছেন পেসার রুবেল হোসেন। বাসার ছাদে ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাসকিন আহমেদ। নিজের ফানুস উড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করে এই পেসার জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী জয় 2-0 ব্যবধানে। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল পেতে ব্যর্থ হয়। এ সময় পেনাল্টিও মিস করে শেখ রাসেল ক্রীড়া চক্র। বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম আবাহনীও। গোলশূন্য ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে 6 মিনিটের মধ্যে দারুণ ভলিতে গোল করলেন রাকিব হোসেন। পরে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি। আর এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে শেষ 4-এ উঠে যায় বন্দরনগরীর দলটি। বিনোদনের খবর। একই মঞ্চে একই নাটকের টানা 16টি প্রদর্শনী, যার গল্পে উঠে আসে ভয়াবহ বিষণ্ণ জীবনের গল্প। নাম 4.48 মন্ত্রাস। স্পর্ধার প্রযোজনায় এই নাটকটিতে মঞ্চে এনেছেন নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। শুকনামি জানাচ্ছেন বিস্তারিত। যা রূপক তাই বাস্তব, যার কোনো ধারাবাহিক গল্প নেই, নেই চরিত্রের উল্লেখ। এ বাস্তবতায় কেবল সীমাহীন বিষণ্ণতার ছাপ। জায়গা ভেদে কারণ ধরন আলাদা হলেও ফলাফল একই। এ গল্পের প্রতিটি সিঁড়ি ভেঙে সৃষ্টি হয় সুস্থ থাকার নেপথ্যে প্রতিবন্ধকতার আরেক গল্প, যার সমাপ্তি আত্মহনন। 4.48 সাইকোসিস নাটকটিতে যেন সেই দৃষ্টান্ত রেখেছেন ব্রিটিশ নাট্যকার সারাহ কেইন। স্পর্ধার প্রযোজনায় 4.48 মন্ত্রাস শিরোনামে নাটকটিকে মঞ্চে এনেছেন নির্দেশক। এখানে যা আছে সেটা আছে একক কথন আছে, কিছু সলিলকি আছে, এবং তারপরে আপনার স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং কিছু কবিতা। ভিউ পয়েন্ট ব্যবহার করে আমরা টেক্সটটাকে বিভিন্নভাবে প্রয়োগ করেছি। তারই কথাগুলো আমরা ডিরেক্টোরিয়াল এবং অভিনেতারা সবাই মিলে ওইটা তৈরি করার চেষ্টা করেছি। আমার শূন্যতা, আমার ভয়, আমার বিরক্তি পেরিয়ে যেতে পারি না।
নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক তরুণ শিল্পী, যার মনস্তত্ত্বে প্রবলভাবে বিরাজমান বিষণ্ণতা। ধর্ষণ, খুন, ধর্মীয় অসহিষ্ণুতা, সমাজের বিশৃঙ্খলা প্রভাব ফেলেছে তার মানসিকতায়। আমি যেখানে দায়বদ্ধ, আমি যেখানে চুপ করে থাকি, সেখানেও আমি জবাব চাই। চ্যালেঞ্জ ওভারকাম করা না করার যে মাঝখানে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে আমি মনে করি যে একটা ভালো কাজ তৈরি করতে পারে। রাজধানীর মহিলা সমিতির মিলনায়তনে গেল 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় 4.48 মন্ত্রাস নাটকটির 16টি প্রদর্শনী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। 2020 সালে বদলেছে অনেক সমীকরণ, সেই সাথে বদলেছে বিনোদন জগতের সংজ্ঞাও। সিনেমা হল বন্ধ থাকায় ঘরবন্দি মানুষের বিনোদনের চাহিদা পূরণ করেছে নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। সেই সাথে বেড়েছে তাদের সাবস্ক্রিপশন। পাশাপাশি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম এনেছে অনেক নতুন কন্টেন্ট। তবে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পেলেও বাংলাদেশে ওটিটির যাত্রা শুরু সমালোচনা দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। দেশে করোনা ভাইরাসের কারণে 25 মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে হয়নি সিনেমা নাটকের শুটিং, আর তাই মুক্তির তালিকায় ছিল না নতুন নাটক কিংবা সিনেমা। তবে স্বেচ্ছায় ঘরবন্দি মানুষের বিনোদনের চাহিদা মিটিয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। বিশ্বব্যাপী ওটিটির চাহিদা ছিল আগে থেকে, তবে বাংলাদেশে এবছরই যাত্রা শুরু করলো এই মাধ্যম। শুরুটা মোটেও ভালো হয়নি। সমালোচিত হয়েছে প্রকাশিত সদরঘাটের টাইগার, বুমেরাং ও আগস্ট 14 ওয়েব সিরিজ 3টি। ঘরে বসে যারা নতুন কিছু দেখতে চেয়েছেন তাদের বড় একটি অংশ দেখেছেন সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কন্টেন্ট। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই মিটিয়েছে বাংলা কন্টেন্টের চাহিদা। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বাড়িয়ে দিয়েছিল এই কারণে যে এই এতগুলো মানুষ এখন যে আসছে, এদেরকে তো আসলে আমাদের কোয়ালিটি কন্টেন্ট দিয়ে চলতে হবে। তো আমরা মোটামুটি জুলাইয়ের পর থেকে আমরা রেগুলার বেসিসে, যেহেতু আমার ইন্ডিয়া থেকে কন্টেন্ট ম্যাক্সিমাম প্রোডাকশনটা হয়, সো রেগুলার বেসিসে যেন কন্টেন্ট আসতে থাকে, মানুষ যেন কন্টেন্ট দেখতে থাকে, এই ব্যবস্থা কিন্তু আমরা সবসময় করি। এছাড়াও দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলো এনেছে অনেক নতুন কন্টেন্ট। জনপ্রিয়তা বেড়েছে বঙ্গবিডি, লাইভ টেকনোলজির মতো প্ল্যাটফর্মগুলোর। হোপফুলি 21-এ আমরা এটা বিশাল বড় এক কন্টেন্ট গ্যালারি হবে এবং সব ধরনের পেমেন্টের থ্রুতে ইউজার এটা এনজয় করতে হবে। প্রায় 1000 কন্টেন্টের রাইটস আমাদের কাছে নেওয়া আছে এবং আমরা বেশ কিছু অরিজিনাল কন্টেন্ট বানিয়েছি এবং আমরা এটার ধারা বজায় রাখবো। করোনাকালীন সময়ে বঙ্গ অ্যাপস পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছিল। আগের চেয়ে আমাদের কন্টেন্ট ভালো হচ্ছে, যেহেতু নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে এবং নতুন প্ল্যাটফর্ম গুলো ভালো কন্টেন্টের বানানোর তাগিদটা তৈরি হচ্ছে। দর্শক আগ্রহের কারণে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো অভিনয় করেছেন ওয়েব সিনেমায়। তার নবাব এলএলবি মুক্তি পেয়েছে আই থিয়েটার অ্যাপসে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদের আয়োজন। সাথে ধন্যবাদ।